নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকো, উপকার কিন্তু অবশ্যই পাবে। তোমাদের বাংলা এমডিসি বিষয়টি যাদের যাদের রয়েছে তারা নিশ্চয়ই জানো তোমাদের কিন্তু 3টে মডেল রয়েছে, যার ভিতরে 2টি মডেল কিন্তু আমি আগেই বুঝিয়ে দিয়েছি, মডেল 1 এবং মডেল 2। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যা যা বোঝানো আছে সেই কনসেপ্ট তোমরা যদি বুঝতে পারো তাহলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। আর আজকে তোমাদের শেষ মডেল নিয়ে আলোচনা করবো, মডেল 3। তাই ভিডিওটি শেষ অবধি দেখো, অনেকটা গুরুত্বপূর্ণ মডেল, এখানে অনেক বিষয় রয়েছে, তোমাদের একটু মাথায় নেওয়ার ব্যাপার আছে। তাই তোমরা একটু ঠান্ডা মাথায় বসো, পারলে হাতের সামনে খাতা পেন নিয়ে নাও, মেন জিনিসগুলো নোট ডাউন করে নাও, উপকার কিন্তু অবশ্যই পাবে। আর যা যা বোঝাচ্ছি তাই কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। শুধু প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, তবে এই পার্ট বোঝা থাকলে যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তো আমাদের বাংলা এমডিসিতে মডেল 3তে কিন্তু করতে হচ্ছে লোক ভাষা ও লোক শিল্প। তো সবার প্রথমে আমরা জানবো লোক ভাষা অর্থাৎ ফোক ল্যাঙ্গুয়েজ। ফোক ল্যাঙ্গুয়েজ কি এটা আমাদের জানতে হবে। তো কি বলবো এর সংজ্ঞা এবং উৎস হিসেবে, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বা সম্প্রদায়ের মানুষ তাদের দৈনন্দিন জীবনে মনের ভাব প্রকাশের জন্য যে অকৃত্রিম স্বাভাবিক ভাষা ব্যবহার করে তাকে লোকভাষা বলা হয়। আর একবার বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বা সম্প্রদায়ের মানুষ নিজের মনের ভাব আদান প্রদানের জন্য যে অকৃত্রিম ভাষা ব্যবহার করছে, যেটাই হচ্ছে বা স্বাভাবিক ভাষা ব্যবহার করছে, সেটাকে লোক ভাষা বলা হয়। আমি কি বললাম? লোক ভাষার ইংরেজি ফোক ল্যাঙ্গুয়েজ। তাহলে ফোক ল্যাঙ্গুয়েজটা কি করে লোক ভাষা হলো বা কে আমাদের এটার সঙ্গে পরিচয় করালো সেটা একবার জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে আমাদের এই লোক ভাষা সম্পর্কে কিন্তু বিভিন্ন ভাষাবিদ বিভিন্ন রকমের কিন্তু সংজ্ঞা প্রদান করেছেন। তো সবার প্রথমে আমরা যার নাম জানবো সেটা হচ্ছে অধ্যাপক পবিত্র সরকার। কি বললাম? অধ্যাপক পবিত্র সরকার। ইনি কিন্তু এই ইংরেজি ফোক ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাকে কিন্তু বাংলাতে লোকভাষা হিসাবে প্রথম পরিচয় করাচ্ছেন। কে করাচ্ছেন? অধ্যাপক পবিত্র সরকার। এরপরে ভাষাবিদ নির্মল দাস। এ কি বলছে? লোক ভাষা হলো আবেগ এবং লৌকিক ঐতিহ্য এতে মিশে থাকে। এরপরে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পরেশচন্দ্র মজুমদার। ইনি কিন্তু লোক ভাষার পরিচয় নিয়ে আলোচনা করেছেন, তার স্বরূপ মানে লোক ভাষার স্বরূপ, লোক ভাষার সীমানা বা লোক ভাষার সীমারেখা নিয়েও কিন্তু আলোচনা করেছেন। অর্থাৎ দুটো দিককেই কিন্তু ইনি ফোকাস করেছিলেন। তো এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইনি কি বলছেন সংজ্ঞা হিসাবে? যে লোক ভাষা এটা একটা নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের নিজস্ব ভাষা। আর এর স্বরূপ বা সীমানা কি? এটি ভৌগোলিক বা সামাজিক সীমারেখায় কিন্তু আবদ্ধ থাকে। কে বলছে? পরেশচন্দ্র মজুমদার। ইনি কি দুটো দিকে কিন্তু ফোকাস করেছে, একটা লোক ভাষার পরিচয় আর একটা স্বরূপ বা সীমানা বা সীমারেখা। এরপরে আমরা দেখবো সুকুমার সেন। ইনি কি বলছে? লোক ভাষা হলো সাধারণ মানুষের স্বাভাবিক ও অকৃত্রিম ভাষা। তাহলে লোক ভাষা কাকে বলে, লোক ভাষা সম্পর্কে বিভিন্ন ভাষাবিদদের কি কি ধারণা তারা প্রদান করলো সেটা আমরা জানতে পারলাম। তো এই পার্টটা তোমাদের বোঝার বিষয় রয়েছে। এরপরে আমরা দেখব লোক ভাষার স্বরূপ বা সীমানা বা সীমারেখাটা কি। এই লোক ভাষা এটা কিন্তু ভৌগোলিক এবং সামাজিক সীমারেখায় আবদ্ধ থাকে। কারণ আমরা কিন্তু জানি এটা একটা নির্দিষ্ট অঞ্চলের বা সম্প্রদায়ের মানুষ কিন্তু এই ভাষাটা ব্যবহার করে তাদের মনের ভাব আদান প্রদানের জন্য। আর কি এর কোনো অর্থাৎ লোক ভাষার কিন্তু কোনো রকম কোনো লিখিত উপাদান নেই, এখানে কিন্তু কোনো রকম ব্যাকরণের ব্যবহার করা হয় না, মাথায় রাখতে হবে। এবার লোক ভাষার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা একটু দেখবো। কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথমেই আমরা এই যে আলোচনাটা করলাম এই আলোচনাতে আমরা একটা জিনিস তো স্পষ্ট, যে লোক ভাষা কিন্তু সহজ, অকৃত্রিম, অর্থাৎ এখানে কোনো কৃত্রিমতা নেই এবং এটা স্বাভাবিক হয়, তাই কি না? লোক ভাষার কিন্তু উচ্চারণে আঞ্চলিক টান থাকে এবং সুরের প্রাধান্য থাকে। বুঝতে পেরেছো? তারপরে কি আছে? লোক ভাষায় তৎসম শব্দের পরিবর্তে, তৎসম শব্দ অর্থাৎ যেখানে সংস্কৃত শব্দের ব্যবহার হয় সেই তৎসম শব্দের পরিবর্তে কিন্তু তদ্ভব ও দেশি শব্দের প্রয়োগটা কিন্তু বেশি হয়। কোথায় হয়? লোক ভাষায়। কি হয়? তৎসম অর্থাৎ সংস্কৃত রিলেটেড যে শব্দগুলো আছে এই শব্দের ব্যবহারের বদলে তদ্ভব বা দেশি শব্দের ব্যবহার কিন্তু এখানে বেশি হয়। আর কি? শব্দ ভাণ্ডারে গ্রাম্য বা স্থানীয় লোক পরম্পরার শব্দগুচ্ছ কিন্তু এখানে আধিক্য থাকে। বুঝা যাচ্ছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা স্বরূপ এবং বৈশিষ্ট্য। এবার যেটা আমরা দেখবো লোক ভাষা এবং মান্য ভাষার ভিতরে পার্থক্য। প্রথমে মান্য ভাষা, তারপরে লোক ভাষা। মান্য ভাষা কোনটা?
এই মান্য ভাষার স্বরূপ কি? এই মান্য ভাষা কিন্তু মার্জিত, রুচিশীল এবং এটি কিন্তু ব্যাকরণ মেনে চলে। কে ব্যাকরণ মেনে চলে? মান্য ভাষা। এটা কি? মার্জিত এবং রুচিশীল। আর লোকভাষা কি? এটা অকৃত্রিম, অর্থাৎ এখানে কোনো কৃত্রিমতা নেই, এটি স্বাভাবিক এবং লৌকিক ঐতিহ্য অনুসারে। বুঝা যাচ্ছে? এরপরে কি এর ব্যবহার? এই মান্য ভাষা কিন্তু শিক্ষা, অফিস, সংবাদপত্র, সাহিত্যে কিন্তু ব্যবহার করা হয়। আর লোকভাষা এটা কিন্তু ঘরোয়া আড্ডা বা মেলায় গেলাম ঘুরতে, সেখানটায় বা লোকসঙ্গীতে কিন্তু ব্যবহার করা হয় লোকভাষা। পরিবর্তন কি? এই মান্য ভাষা কিন্তু রূপ স্থির এবং অপরিবর্তনীয়। আর লোকভাষা কি? অঞ্চল ভেদে কিন্তু এর রূপ বদলে যায়। বিভিন্ন অঞ্চলের মানুষরা কিন্তু তারা বিভিন্ন রকম ভাষায় কথা বলে থাকে, তাই কিনা? লোকভাষাটা কি প্রথমেই বলছিলাম, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বা সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ এখানে কি অঞ্চল ভেদে কিন্তু এর রূপটা বদলে যায়। এবার কি? শব্দ ভান্ডার, অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি? তৎসম, অর্থাৎ সংস্কৃত শব্দের আধিক্য থাকে কিন্তু বাংলা ভাষায়। অপরদিক সাইডে লোক ভাষাতে কি হচ্ছে? এখানে তদ্ভব বা দেশি এবং বিদেশি শব্দের কিন্তু মিশ্রণ বেশি থাকে। বুঝা যাচ্ছে? এরপরে বিস্তার কি? এটি একটি বিশাল জনসমষ্টির কিন্তু আদর্শ ভাষা। বিশাল জনসমষ্টি, সব রকমের মানুষ কিন্তু এই ভাষাতে কথাবার্তা বলে। বুঝতে পেরেছো? কোনো একটা অফিসে গেলে ওখানে বিভিন্ন ধরনের কর্মচারী থাকতে পারে, বিভিন্ন জাতির কর্মচারী থাকতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের কর্মচারী থাকতে পারে, কিন্তু তারা তাদের কথাবার্তা আদান প্রদানের জন্য কিন্তু একই রকম ভাষায় কিন্তু কথা বলে থাকে। কিন্তু তারা যখন তাদের ঘরে ফিরে যাবে, তারা যখন আড্ডা দিতে যাবে তাদের অঞ্চলে, তখন কিন্তু তারা নিজের ভাষা ব্যবহার করে কথাবার্তা বলবে। তো কি? লোক ভাষা কি? এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। আর মান্য ভাষা কি? এটি একটি বিশাল জনসমষ্টির আদর্শ ভাষা। এবার লোক ভাষা ও মান্য ভাষার সম্পর্ক। লোক ভাষা যদি মা হয় তাহলে মান্য ভাষা হচ্ছে মেয়ে, অর্থাৎ লোক ভাষার সঙ্গে মান্য ভাষার সম্পর্ক কেমন বলতো? মা ও মেয়ের মতো। অর্থাৎ ভিত্তিটা কি? লোক ভাষা হলো মূল ভিত্তি, লোক ভাষা মূল ভিত্তি। আর লোক ভাষার উপরে ভিত্তি করে অনেক সময় মান্য ভাষা গড়ে ওঠে। পরিপূরক, লোক ভাষা মান্য ভাষাকে নতুন নতুন শব্দ উপহার দেয়। কে দেয়? লোক ভাষা মান্য ভাষাকে নতুন নতুন শব্দ উপহার দেয়। যেমন অনেক গ্রাম্য বা লোকজ শব্দ কিন্তু দেখা যাচ্ছে মান্য সাহিত্যে জায়গা করে নিচ্ছে। আর সহবস্থান, কোনো মানুষ শিক্ষিত হয়ে মান্য ভাষায় কথা বললেও তার মনের আবেগ প্রকাশের সময় সে কিন্তু নিজের অজান্তেই লোকভাষা ব্যবহার করে ফেলে। সিম্পলি ভাবে যদি বুঝতে হয় তাহলে মান্য ভাষা নিয়ম মেনে চলে, এটা কিন্তু পড়ার ঘরের ভাষা। বুঝতে পারছো? তুমি যে বই পড়ছো তা একটা নির্দিষ্ট ভাষায় করতেছো। আর লোক ভাষাটা কি? এটা মনের টানে চলে এবং এটা বাড়ির উঠোনের ভাষা, আড্ডা মারার ভাষা বলতে পারো। এভাবে তোমরা কিন্তু লোক ভাষা এবং মান্য ভাষাকে মনে রাখতে পারো। এবার আমরা ইম্পর্টেন্ট যে পার্টটা আলোচনা করবো সেটা হচ্ছে লোকশিল্প। লোকশিল্পকে যদি ইংরেজিতে কি বলা হয়? ফোক আর্ট। তো এটা কি? এর সংজ্ঞা এবং উৎসটা কি যদি দেখা যায় যে গ্রামীণ সাধারণ মানুষের নিজেদের প্রয়োজনে বা মনের আনন্দে বংশ পরম্পরায় যে শিল্প তৈরি করে তাকে কিন্তু বলা হয় লোকশিল্প। আরেকবার শুনে নাও, গ্রামীণ সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে বা মনের আনন্দে বংশ পরম্পরায় যে শিল্প তৈরি করে তাকেই লোকশিল্প বলে। এর জন্য এরা কি কি উপকরণ ব্যবহার করে? মাটি, বাঁশ, শোলা, সুতো, খড় এবং প্রাকৃতিক রং। এবার ভারতের যে বেশ কিছু জনপ্রিয় লোকশিল্প আছে তার সম্বন্ধে একবার জেনে নাও। প্রথমেই মধুবাণী। এই মধুবাণীর প্রধান অঞ্চল কোনটা জানো? বিহার। বিহারের মিথিলা অঞ্চলে হচ্ছে এই মধুবাণী লোকশিল্প রয়েছে। এর মূল বৈশিষ্ট্য কি? এটি উজ্জ্বল রং ও জ্যামিতিক নকশা নির্ভর দেওয়াল চিত্র। দেওয়ালে কিন্তু এটি আঁকা হয়ে থাকে। মূলত প্রাকৃতিক রং এখানে কিন্তু ব্যবহার করা হয়। ওয়ারালি, এটা কিন্তু মহারাষ্ট্রের। এখানে কি হয়? বৃত্ত মানে গোল, ত্রিভুজ, চতুর্ভুজ, এই সমস্ত এই যে তিনটি জ্যামিতিক আকার দিয়ে কিন্তু মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়। তোমরা দেখবে বিভিন্ন বইয়ে যখন কোনো কিছু বোঝাতে হয় তখন দেখো ইতিহাসের ক্ষেত্রে এরকম পিরামিড করে দিল, তারপর দিল তোমার হচ্ছে নিম্নবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, এরকম করে বোঝায় না? তো জাস্ট একটা বইয়ের ভাষাতে বললাম। তো এখানে কিন্তু ওয়ারালিতে কিন্তু বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এবং জ্যামিতিক আকারে কিন্তু মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়। এটা কিন্তু ওয়ারালি। কাঁথা শিল্প, এটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। এখানে কি হয়? পুরনো পরিত্যক্ত কাপড় ও শাড়ির উপরে সুতো দিয়ে নিপুণভাবে নকশা তৈরি করা হয়। এটি বাংলার মহিলাদের কিন্তু শিল্পপথের যে পরিচয় রয়েছে এটা কিন্তু তার সাক্ষ্য বহন করে। টেরাকোটা, এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া। এখানে কি হচ্ছে? পোড়ামাটির তৈরি মূর্তি, খেলনা এবং মন্দিরের গায়ে সূক্ষ্ম কারুকার্যগুলো কিন্তু টেরাকোটার মধ্যে পড়ে। পটচিত্র, এটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছে। এখানে কি হয়? কাপড়ের উপরে পৌরাণিক কাহিনী বা দেবদেবীর ছবি এখানে কিন্তু আঁকা হয়। আর এটা একটা অত্যন্ত প্রাচীন জীবনধারা। আর এরপরে কলমকারি, এটা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে হয়। এখানে কি হয়? বাঁশের তৈরি কলম
এবং প্রাকৃতিক রং দিয়ে সুতোর কাপড়ের উপরে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম নকশা তৈরি করা হয়। তাহলে তোমরা দেখতে পেলে কি কি লোকশিল্প এখানে ভারতে? মধুবাণী, ওয়ারালি, কাঁথা শিল্প, টেরাকোটা, পটচিত্র এবং কলমকারী। তার কি কি বৈশিষ্ট্য রয়েছে তা কিন্তু আমি আলোচনা করলাম। এরপরে আমরা ইম্পর্টেন্ট যে বিষয়টা আলোচনা করব যে লোকশিল্পের যে আঞ্চলিক ঐতিহ্য, যেটা মালদা এবং দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই পার্টের উপরে ভিত্তি করে। তো মালদা জেলার গর্ব, মালদার যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো, তোমাদের জেলার যে গর্ব সেটা তোমরা নিশ্চয়ই জানো কি? গম্ভীরা গান। গম্ভীরা অর্থাৎ মালদা জেলার প্রধান লোক উৎসব কিন্তু গম্ভীরা। এটি মূলত চৈত্র সংক্রান্তির সময় পালিত হয়। সামনে কিন্তু চৈত্র মাস আসতেছে, এই সময় কিন্তু এই গম্ভীরা গান কিন্তু যে উৎসবটা এটা কিন্তু পালন করে থাকে। এই গম্ভীরা গান এটা কিন্তু কেবল বিনোদন নয়, যদিও দেখতে বেশ মজাদার লাগে। আমি অনেকবার দেখেছি, মোটর বাবুর গম্ভীরা তোমরা হয়তো নাম শুনে থাকবে যারা যারা জানো। তো যাই হোক, এটা কেবল বিনোদন নয়, এর মাধ্যমে কিন্তু সমাজের নানা অন্যায়, দুর্নীতি এবং রাজনৈতিক সমস্যাকে কিন্তু ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়। বুঝতে পেরেছো? মানে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়। গানে নানা এবং নাতির যে কথোপকথন, বুঝতে পেরেছো? এটা খুবই জনপ্রিয়। এবার গম্ভীরা মুখোশ, এই উৎসবে কাঠের তৈরি মুখোশ ব্যবহার করা হয়। কিসের তৈরি? কাঠের তৈরি, যা মালদার কিন্তু নিজস্ব লোকশিল্প। এরপরে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের গর্ব কিন্তু মুখোশ শিল্প, অর্থাৎ খোল মুখোশ। খোল খোল এর প্রধান কেন্দ্র কি? দিনাজপুরের কুসুমন্ডি, মহিষবাথান এলাকাটিতে কাঠের মুখোশ শিল্পের জন্য এটা বিশ্ববিখ্যাত। খোল মুখোশটি স্থানীয় ভাষায় একে খোন বলা হয়। এটি সাধারণত গমরি বা শিমুল কাঠে তৈরি হয়। কোন কাঠে তৈরি হয়? শিমুল কাঠে তৈরি হয়, গমরি কাঠ দিয়ে। চরিত্র কি? এই মুখোশগুলো কিন্তু পৌরাণিক চরিত্রের যে আদলে তৈরি হয়, যেমন হনুমান, রাবণ, কালী এরকম। এবং গ্রাম বাংলার লৌকিক যে দেবদেবী আছে তাদের আদলে কিন্তু এই মুখোশগুলো তৈরি করা হয়। ব্যবহার কি? স্থানীয় মেলা, পূজা পার্বণ এবং নৃত্য অনুষ্ঠান, যেমন মশানি নাচ, এখানে কিন্তু এই মুখোশগুলোকে কিন্তু ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাবে বিভিন্ন মেলায় গেলে কিন্তু এরকম মুখোশ নৃত্য কিন্তু হয়ে থাকে। আর এছাড়াও কয়েকটা জিনিস আছে অন্যান্য লোকশিল্পের ভিতরে দিনাজপুরে তোমরা জেনে নাও শোলা শিল্প, অর্থাৎ মেলা ও উৎসবের জন্য শোলার তৈরি কদম ফুল, যেটা আমাদের কিন্তু বিভিন্ন পূজা পার্বণে লেগে থাকে। তাছাড়াও খেলনা, ঘর সাজানোর উপকরণ কিন্তু এই অঞ্চলে খুবই জনপ্রিয়। এরপরে কি? বাঁশ ও বেত শিল্প, দৈনন্দিন ব্যবহারে যে মুখ ঝুড়ি, ডালা, কুলা তৈরির যে নিপুণ কাজ, এটা কিন্তু দিনাজপুরের গ্রামগঞ্জে দেখা যায়। আর ধোকরা শিল্প, এটা কিন্তু পিতল ও মোম ব্যবহার করে তৈরি সূক্ষ্ম ধাতব শিল্প, এই অঞ্চলে কিন্তু কোনো কোনো অংশে দেখা যায়। তাহলে এখানে বেশ কিছু শিল্প নিয়ে আমি আলোচনা করলাম। মধুবাণী বিহারের, ওয়ারালি মহারাষ্ট্রের এবং কলমকারী এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার। বাকি কাঁথা শিল্প, টেরাকোটা, পটচিত্র এটা পশ্চিমবঙ্গের ভিতরে রয়েছে, মানে পশ্চিমবঙ্গের নাম এখানে রিলেটেড রয়েছে। পটচিত্রতে ওড়িশা রয়েছে। বুঝতে পেরেছো? কাঁথা শিল্প বাংলাদেশেও জনপ্রিয়। এছাড়াও আমরা দেখতে পেলাম যে আমাদের আঞ্চলিক ঐতিহ্য হিসাবে মালদা এবং দিনাজপুরের গম্ভীরা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিন্তু খোল মুখোশ শিল্প। হ্যাঁ, এছাড়াও আমরা শোলা শিল্প, বাঁশ ও বেত শিল্প এবং ধোকরা শিল্প সম্বন্ধে জানতে পারলাম। তোমরা ভিডিওটা কয়েকবার দেখবে, তোমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যে লোকশিল্পের বর্তমান অবস্থা কি, অর্থাৎ লোকশিল্পের সমস্যাটা কি, কি হচ্ছে এখানটায়। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কিন্তু আধুনিকতার প্রভাব পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এর পাশাপাশি কিন্তু প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র কিন্তু চাহিদা বাড়ছে মানুষের কাছে। আর্থিক সংকট এবং প্রচারের অভাব, অর্থাৎ বলতে পারো যে অ্যাকচুয়ালি আগ্রহের কিন্তু অভাব দেখা যাচ্ছে লোকশিল্পে। আগ্রহের অভাব, কেউ আগ্রহ প্রকাশই করছে না যে জিনিসটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো, এই আগ্রহ কিন্তু কেউ প্রকাশ করছে না। সস্তা বিকল্প মানুষ পেয়ে যাচ্ছে, প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এটা টেকসই হবে, এই জিনিসগুলো ভেঙে যেতে পারে। তো এরকম একটা সমস্যার তৈরি হচ্ছে বা দামটা একটু বেশি মনে হচ্ছে, তো মানুষ নিচ্ছে না। মানুষ এখন কম দামে জিনিস পেয়ে যাচ্ছে এবং সস্তা মেটেরিয়ালস পেয়ে যাচ্ছে, তার জন্য মানুষ কিন্তু ইন্টারেস্ট অতটা এখানে দেখাচ্ছে না, আর কি অভাব দেখা যাচ্ছে। তো এটা একটা বিরাট বড় সমস্যা লোকশিল্পের। আর এর সংরক্ষণ পদ্ধতি বা সমাধানের উপায় কি হতে পারে? এক্ষেত্রে কিন্তু অবশ্যই মেলা ও উৎসবে এটা কিন্তু প্রদর্শনী করতে হবে। এছাড়াও সরকারি অনুদান অবশ্যই এদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে, ডিজিটালি প্রচার করতে হবে, বিভিন্ন রকম ভাবে প্রচার করার প্রয়োজন রয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে, যাতে এই শিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এছাড়া কি? শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেখানে এই শিল্প সত্তাগুলো তৈরির পিছনে যে প্রশিক্ষণ সেটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া সম্ভব। তো সেটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান করা প্রয়োজন। অ্যাকচুয়ালি সরকারের এখানে হস্তক্ষেপের কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে এবং এটার প্রচারের যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাহলেই কিন্তু আমরা এই লোকশিল্পকে কিন্তু বাঁচাতে পারবো এবং এই সমস্যার সমাধান করতে পারবো। তো এটাই তো
তোমাদের কিন্তু বেঙ্গলি এমডিসি মডেল 3 তে রয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে লোক ভাষা কাকে বলে বা লোকশিল্প কাকে বলে, লোক ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো, লোকশিল্পের বৈশিষ্ট্য আলোচনা করো, বিভিন্ন ধরনের লোকশিল্পের পরিচয় দাও, মান্য ভাষা বা লোক ভাষার ভিতরে পার্থক্য লেখো, লোক ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য কি হতে পারে, লোক ভাষার স্বরূপ নিয়ে আলোচনা করো, লোক ভাষা এবং মান্য ভাষার সম্পর্ক নিয়ে আলোচনা করো, পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত লোকশিল্পের আলোচনা করো, বা মালদার গম্ভীরা গান বা মালদার লোকশিল্প নিয়ে আলোচনা করো, বা দিনাজপুরের লোকশিল্প নিয়ে আলোচনা করো। এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো যাই প্রশ্ন আসতে কেন, যেটুকু আমি তোমাদের বুঝালাম এর উপর ভিত্তি করে কিন্তু তোমরা প্রশ্নগুলো পাবে। তো এর উপর ভিত্তি করে সম্পূর্ণ নোটস আমাদের রেডি আছে, একদম সাজেস্টিভ নোটস রেডি আছে। যাদের যাদের মনে হবে যে না আমাদের এমডিসি বাংলা 3টি মডেলের নোটস প্রয়োজন রয়েছে, কারণ তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, তোমরা যদি সেই নোটটা নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং পরবর্তী সেমিস্টারে যারা যারা অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও তারা যোগাযোগ করতে পারো। আমাদের এই সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসিতে কিন্তু হিস্ট্রি মেজর এবং মাইনর এমডিসি পড়ানো হয়। এছাড়া মাইনর এবং এমডিসিতে কিন্তু ফিলোসফি, এডুকেশন, সোসিওলজি এই বিষয়গুলো পড়ানো হয়ে থাকে। এছাড়াও পলিটিক্যাল সায়েন্স, এই বেঙ্গলি এই বিষয়গুলো পড়ানো হয়ে থাকে। তোমরা কিন্তু এখান থেকে নোটসও নিতে পারো এবং বা তোমরা কিন্তু অনলাইন বা অফলাইন টিউশনও পড়তে পারো। এছাড়া এইসি এবং ভিএসসি বিষয়গুলো পড়ানো হয়ে থাকে। এবং তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো আজকে এটুকুই, তোমরা এই ভিডিওটিকে ভালো করে দেখো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো। মডেল 1 এবং মডেল 2 এও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখো, তাহলে এমডিসি বাংলা কিন্তু তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। এবং যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু ঠিক উত্তর করে আসতে পারবে। ঘাবড়ানোর কোনো জায়গা নেই, টেনশনের কোনো জায়গা নেই। হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময়কে কাজে লাগিয়ে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, তোমাদের প্রথম সেমিস্টারকে ভালো করে দিতে হবে, আর তোমরা সেটা পারবে, তোমাদের ভিতরে সেই ক্ষমতা আছে। তো আজকে এইটুকুই, সকলে ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি নাও। টাটা, বাই বাই।